নমস্কার বন্ধুরা, আমি দীপক। শেষ রাত চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। হ্যাঁ, জানি বিগত এক মাস ধরে এই চ্যানেলে নতুন কোনো গল্প আপনাদের জন্য আমরা আপলোড করতে পারিনি। আমাদের কিছু শারীরিক অসুস্থতার কারণে আমরা নতুন কোনো গল্প এই চ্যানেলকে দিতে পারিনি, তাই আগে থেকেই আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার থেকে প্রতি উইকে আপনাদের জন্য একটা নতুন গল্প আপনাদের জন্য পরিবেশন করা হবে। তো শুরু করছি আজকের নতুন গল্প এই শেষ রাত চ্যানেলে। এতদিন ধরে আপনারা এই শেষ রাত চ্যানেলে শুনে এসেছেন নানান রকম ভুতুড়ে এবং ভূতের গল্প, কিন্তু আজকের গল্পটাই পুরোটাই অন্য। এই গল্পের সাসপেন্স লুকিয়ে আছে একদম গল্পের শেষে, তাই মনোযোগ দিয়ে শুনুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন শেষ রাত চ্যানেল। আজকের গল্পের প্রধান চরিত্র বিমল ও কুমার, তার সাথে রয়েছে বাড়িওয়ালা ও রামময় বাবু। শেষ রাত। বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বললে, আগে মশাই, এ বাড়িখানা নিয়ে তো আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয়। এ বাড়িতে গেল 3 মাসের মধ্যে 3 জন লোক মারা পড়েছে, আর সেই 3টি মৃত্যুই রহস্যময়। এ বাড়িতে বোধহয় আর নতুন কোনো ভাড়াটে আসতে রাজি হবে না। বিমল বললে, ব্যাপারটা আমাদের খুলে বলবেন কি? বাড়িওয়ালা বলল, ব্যাপারটা এখন জানতে পেরেছো সবাই, সুতরাং আমার আপত্তি নেই। কুমার বললে, এ বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময়বাবুর নাম আমরা শুনেছি। আচ্ছা, উদ্ভিদ বিদ্যা নিয়ে গবেষণাতে তিনি খুব নাম কিনেছেন, তাই না? আগে হ্যাঁ, তিনি আসবার আগে কিন্তু আমার বাড়িতে কোনো রকম দুর্নাম ছিল না। কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদ শাস্ত্র নিয়ে আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন। বাড়ির পিছনকার বাগানে তিনি হরেক রকম দামি গাছ গাছড়া আনিয়ে নিয়ে নানান রকম পরীক্ষা করতেন, পাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছ গাছড়ার ক্ষতি না করে সেই ভয় কারুকে তিনি বাগানে ঢুকতে দিতেন না। এ বিষয়ে তার নিষেধ ছিল খুবই স্পষ্ট। কিন্তু মাস 3 আগে একদিন সকালবেলায় দেখা গেল রামময়বাবুর উড়ে বেয়ারাটার মৃতদেহ বাগানের ভিতরে পড়ে রয়েছে। তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা, তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল। তার গলাতেও ছিল ফাঁসির দাগ। কিন্তু সবচেয়ে আশ্চর্য ভয়ানক ব্যাপারটা হচ্ছে, তার দেহের ভেতরে এক ফোঁটাও রক্ত বা রস ছিল না। কে যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে পার করে নিয়েছে। পুলিশ এলো, কিন্তু আজ পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি। রামময়বাবু রটিয়ে দিলেন তার বাগানে ভূত আছে, কেউ যেন তার ত্রিসীমানায় না যায়। বিমল বললে, তারপর থেকে রামময়বাবু কি আর বাগানের ভেতরে যেতেন না? বাড়িওয়ালা বললে, যেতেন বই কি, বাগানের ভেতরেই তো তার সারা বেলা কেটে যেত। তারপর শুনুন, মাস 1.5 আগে এক সকালে বাগানের ভিতরে একটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরনো দাগি চোর। চুরি করার মতলবেই সে এখানে এসে বেঘরে প্রাণ হারিয়েছে। সে হতভাগ্যের গায়েও ছিল তেমনি লম্বা লম্বা কালোশিরা ডোরা, আর তার ভেতরেও এক ফোঁটা রক্ত বা রস ছিল না। বিমল খানিকক্ষণ ভেবে বলল, তারপর রামময়বাবু কেমন করে খুন হলেন সেই কথা বলুন। খুন? না না, খুন নয়। সপ্তাহখানেক আগে বাড়ির একটি ঘর থেকে রামময়বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হওয়াতেই তার মৃত্যু হয়েছে। কুমার শুধালো, তার দেহেও কি কালোশিরার দাগ ছিল? রক্ত আর রস কেউ শোষণ করেছিল? মাথা নেড়ে বলল, মোটেই না। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু হুজুগে লোকেরা তা বিশ্বাস করবে কেন? রামময়বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে। বিমল বললে, আপনার আর কিছু বলবার নেই? আছে, তবে বিশেষ কিছু নয়। রামময়বাবু মারা পড়বার আগে এ বাগানের ভেতরে প্রায় ইঁদুর, ছুঁচো, পেঁচা, বাদুড় আর চামচিকের মরা দেহ পাওয়া যেত। তাদের দেহ কি রক্তরস থাকতো না?
বিমল উত্তেজিতভাবে বললে, আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই নিশাচর। বাগানে কি মরা কাক, চিল বা চড়াই পাখি পাওয়া গেছে? না, ও বাগান সাংঘাতিক হয় রাত্রেই। সন্ধ্যার পর আজকাল এর আশপাশ দিয়ে কেউ হাঁটতে চায় না। সকলেরই বিশ্বাস রাতে ওখানে পিশাচের আবির্ভাব হয়। রামময়বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে। ওখানে আর কেউ বাস করতে চাইবে না বলে আমার মনে হয়। কুমার বললে, কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন বাস করতে চাই? বাড়িওয়ালা অনেকক্ষণ বিস্মিত নেত্রে কুমার ও বিমলের মুখের পানের দিকে তাকিয়ে রইল। তারপর বললে, তাহলে আমার কোনো আপত্তির কারণ নেই, কিন্তু মনে রাখবেন সব কথা শোনবার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন সেজন্য আমাকে কিন্তু দায়ী করতে পারবেন না। আমি ভাড়া দিই অর্থ লাভের জন্য, কিন্তু নরহত্যার জন্য নয়। বিমল বললে, আপনি নিশ্চিন্তে থাকুন, আমাদের রক্ত শোষণ করে আজ বোধহয় এমন পিশাচের সৃষ্টি হয়নি। তাহলে এই কথাই রইল, আজ বৈকালেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠব। বিমল ও কুমার বৈকালের পরেই সেই রহস্যময় বাড়িতে এসে উঠল। টালিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটের দিকে চলে গিয়েছে তার ওই এক পাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। চারিদিকে ধুধু করছে মাঠ আর শস্যক্ষেত। মাঝে মাঝে একটা পোড়ো পুকুর আর জলাভূমি অস্ত্রগামী সূর্যকিরণে চকচক করে উঠছে। জায়গাটা নির্জন বটে। বাড়ির পিছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা। এইটাই হচ্ছে রামময়বাবুর বাগান। বাগানের ঠিক ওপরেই দোতলার একটা ঘরে গরম জলে চা মিশাতে মিশাতে বিমল বলল, আচ্ছা কুমার, তুমি ভূত, পেতনি, পিশাচ এসবে বিশ্বাস করো? কুমার বললে, সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসে উড়িয়ে দিই, কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তা আমি হেসে উড়িয়ে দিতে পারি না। কিন্তু বিশ্বাস করতেও খুব একটা প্রবৃত্তি হয় না। বিমল বললে, পিশাচরা নাকি মানুষের মতনই দেহধারী, কিন্তু মানুষ নয়। অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহর ভেতরে এসে আশ্রয় নেয়, তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষদের রক্ত চুষে খায়। লোকের কথা মানতে গেলে বলতে হয়, পাশের ওই বাগানে অমনি জ্যান্ত মরা রোজ রাত্রে জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে। বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করল, কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান হয়ে গিয়েছে অন্ধকারে আচ্ছন্ন। বিমল চা ঢেলে এক পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বলল, কিন্তু এই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্য কি আর কোনো ভালো জায়গা খুঁজে পেল না? ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভিতরেই কটাই বা জীব আসতে পারে? সামনের টেবিলের ওপরে এক চাপড় বসিয়ে কুমার বলে উঠল, ঠিকই, বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানে এসে অপেক্ষা করবে কেন? বিমল হেসে বলল, হ্যাঁ, তবে যদি বলো এই পিশাচটি অত্যন্ত বিলাসী ও কবির মতো ফুলের গন্ধ শুঁকতে ভালোবাসে তাহলে। কুমার বাধা দিয়ে বলল, আমি এসব কিছু বলতে চাই না। আমার মত হচ্ছে এখানে পিশাচ টিচাচ কিছুই নেই। বিমল মৌন মুখে চা পান করতে লাগলো। কুমারও আর কিছু বললেন না। চারিদিকে সন্ধ্যার নীরবতা ক্রমেই বেশ ঘনিয়ে উঠেছে। আচম্বিতে পাশের ঘরে যেন একটা শব্দ হলো, কি একটা মাটির ওপরে ফেলে দিল। বিমল ও কুমার দুজনেই চমকে উঠে দাঁড়ালো, তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল। ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল। বিমল হাস্যমুখে গর্জন করে বলল, তবে রে দুরাত্মা পিশাচ, এমন করে আমাদের ভয় দেখায়? তোর রোজ তো কম নয়। বিড়ালটা একটা প্রকাণ্ড লাফ মেরে জানলা পথে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভেতর থেকে বিড়ালের অত্যন্ত ও তীক্ষ্ণ আর্তনাদ জেগে উঠল। তারপরেই সব চুপচাপ। বিমল আশ্চর্য হয়ে বলল, বাগানে গিয়ে বিড়ালটা অমন চেঁচিয়ে উঠল কেন? দরজার দিকে এগুতে এগুতে বলল, দাঁড়াও, আমি দেখে আসছি। বিমল বলল, খবরদার, যা দেখবার কাল সকালেই দেখবে। মনে রেখো,
রাত্রেবেলা এ বাগান কিন্তু খুবই বিপজ্জনক। কুমার বললে, কি বিমল, তুমি কি ভয় পেলে নাকি? না ভাই, একে ভয় বলে না, এ হচ্ছে সাবধানতা। সকালে আগে বাগানটা দেখি, তারপর ওখানে রাত্রিবাস করব। রামময় বাবুর বাগান সাধারণ লোকের কাছে উল্লেখযোগ্য বলে মনে হবে না, কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই। কিন্তু সেখানে যেসব গাছগাছড়া রয়েছে তারা অনেকেরই পরিচয় বিমল ও কুমার জানে না। ফার্ন, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস ও পাম জাতীয় অনেক গাছ রয়েছে এখানে, যার দেখা বাংলাদেশেও মেলে না। একদিকে রয়েছে অনেক রকম অর্কিড। বিমল বললে, কুমার, তোমার আমার তো বাগানের শখ আছে, কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছ? কুমার বললে, না তো, এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয়। বিমল উচ্ছ্বসিত কণ্ঠে বলল, বাহ, কি চমৎকার! দেখো কুমার, দেখো, আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো রয়েছে বেদির উপরে প্রকাণ্ড আরেকটা অর্কিড। অর্কিড যে এত বড় হয়, তার ফুল যে এমন অদ্ভুত হয়, না দেখলে আমি তা বিশ্বাস করতুম না। গাঢ় বেগুনি ফুল, আর তার প্রত্যেকটা পাপড়ির মুখ থেকে যেন টকটকে রক্ত ঝরে পড়ছে। রক্তমুখো অর্কিড ফুল। কুমার সেই দিকেই এগিয়ে গিয়ে বলে উঠল, বিমল, শিগগির এদিকে এসো। বিমল কয়েক পদ অগ্রসর হয়ে স্তম্ভিত নেত্রে দেখল কালকে সেই বিড়ালটার মৃতদেহ সেখানে আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে। দুজনে অবাক হয়ে অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর বিমল ধীরে ধীরে বললে, তাহলে আমরা কাল এই বিড়ালটারই মরণের কান্না শুনেছি। কে একে বধ করল? কোনো অজানা বিভীষিকা এই বাগানে কি বাস করে? আজ রাত্রে তা বোঝবার চেষ্টা করব। রাত্রেবেলা পেট্রোলের একটা 400 বাতির লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যার পরে বাগানে এসে উপস্থিত হলো। খানিক আলোয় বাগানের বিচিত্র গাছগুলোকে যেন আরো অদ্ভুত দেখাতে লাগলো। বাড়িওয়ালা সত্য কথাই বলেছিল, সন্ধ্যার পরে ভয় কেউ এদিকে আসে না, কারণ 2 ঘন্টা অপেক্ষা করার পর আশপাশ থেকে তারা কোনো মানুষেরই সাড়া পেল না। মনে হলো যেন এই সৃষ্টি ছাড়া ঠাঁই কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে। 2-3টে পেঁচা ও বাদুড় শূন্য স্তব্ধিত করে কোথাও যেন উড়ে গেল। বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে তাকালো। তারা আশা করেছিল যে কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহকে ধরে বাগানের জমিতে ফেলে দেবে। বিমল বললে, কুমার, তুমি কি একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ? কুমার বলল, হ্যাঁ পাচ্ছি, কিন্তু এ বাগানে সকালে তো কোনো ফুল ফুটতে দেখিনি, কোনো সুগন্ধই পাইনি। হয়তো এ ফুল রাত্রেবেলা ফোটে। আমার যেন মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই অর্কিডগুলোর দিক থেকে। আচ্ছা, আমি দেখে আসছি বলে কুমার উঠে পড়ল। বিমল দেখল কুমার ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল। তারপর সেই রক্তমুখ অর্কিড ফুলের কাছে গিয়ে দাঁড়ালো। পর মুহূর্তেই এক আর্তনাদ, এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির ওপরে লুটিয়ে পড়ে বিষম ছটফট করতে লাগলো। চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হলো, এবং কুমারের দিকে চেয়েই ব্যাপারটা বুঝতে তার 1 ফোঁটা বিলম্ব হলো না। সে তখনই রিভলভার তুলে অর্কিড গাছটাকে লক্ষ্য করে উপরি উপরি 2 বার তারপর কুমারের বন্দুকটা নিয়ে আরো 2 বার গুলি ছোড়বার পরেই রক্তমুখ অর্কিড গাছটা 2খানা হয়ে ভেঙে পড়ল। কুমার তখন জ্ঞান হারিয়েছে। তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা লম্বা দাঁড়ার মতো থরথর করছে তার দেহ। বিমল তাড়াতাড়ি ছুরি বের করে সেগুলোকে কাটতে বসল। কুমারের জ্ঞান হয়েছে, কিন্তু তার সর্বাঙ্গ ফোঁড়ার মতন টাটিয়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে বিমল বললে, আসল ব্যাপারটা এবারই বোঝা গেল। কেতাবে পড়েছিলুম দক্ষিণ আমেরিকা ও তার কোনো কোনো দেশে এমন কোনো কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে।
উদ্ভিদশাস্ত্রে পণ্ডিত রামময়বাবু এরকমই এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিলেন। দিনে সে নিরাপদ ছিল, কিন্তু রাতে তার ফুলের গন্ধ জাগার সঙ্গে সঙ্গেই সে রক্তপান করতে চাইত। তখন গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে তার কাছে আকর্ষণ করত। তখনই এই পিশাচ অর্কিড অক্টোপাসের মতো সুঁয়ো দিয়ে তাদেরকে আক্রমণ করত এবং তাদের শরীরকে রক্তশূন্য করত। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান দ্বিতীয় পর্ব শোনানোর জন্য। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ও রহস্যময় ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা ইমেলে সরাসরি আমাদেরকে পাঠাতে পারেন। এভাবেই জুড়ে থাকুন শেষ রাত চ্যানেলের সাথে। শেষ রাত।